অনবরত কয়েকদিন স্নো পড়ার পর আজ ফাইনালি রোদ উঠেছে। ইচ্ছে হচ্ছে বাইরে গিয়ে রোদে কিছুক্ষণ বসে থাকি। কিন্তু তার তো কোনো উপায় নেই। রোদ দেখতে যতই সুন্দর হোক না কেন, আসলে কিন্তু ফ্রিজিং কোল্ড আউটসাইড। রোদটাকে দেখেই মনে তৃপ্তি মেটাতে হবে। বাইরে ঝলমলে রোদ, দিনটা দেখে বেশ ভালোই মনে হচ্ছে। তাই ভাবলাম বেশ কিছুদিন ধরে ফেলে রাখা কাজগুলো করে ফেলি। কিছু প্ল্যান্ট আছে রিপোর্ট করতে হবে, সেগুলো এখন করছি। তবে এই কাজটি কিন্তু আমি প্রায়ই করি। একটা গাছ প্ল্যান্টারে লাগানোর কয়েকদিন পর মনে হয় না, ঠিক হয়নি, এই প্ল্যান্টারটাতে এই গাছটা দেওয়া ঠিক হয়নি। তখন সেটাকে আবার চেঞ্জ করি, এক প্ল্যান্টার থেকে আরেক প্ল্যান্টারে তুলে নিই। আবার কয়েকদিন পরে মনে হয় না, এটাতেও ঠিক মানাচ্ছে না, একবার ছোট প্ল্যান্টারে দিই, একবার বড় প্ল্যান্টারে দিই। এরকম নাচানাচি করতে করতে পরে দেখা যায় যে আমার গাছটা মরেই গেছে। এই যে এই প্ল্যান্টারে ছোট্ট দুটো চারা উঠেছে, এগুলোকে এখন আলাদা করে দেব। প্ল্যান্ট নিয়ে খেলতে আমার ভালোই লাগে, মনে হয় যেন বারবি খেলার মতো। যখনই সময় পাই নাড়াচাড়া করতেই থাকি। রিপোর্টিং শেষ করে গাছগুলোকে যার যার জায়গায় রেখে দিলাম। এইসব মাটিমুটির কাজ করে আমি একেবারে ম্যাশ করে ফেলি। যদিও প্লাস্টিকের প্রোটেকশন দিয়ে নিয়েছি, তারপরেও অনেকখানি মাটি কার্পেটে পড়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, যেটা করার সেটা আমাকে করতেই হবে। তো এই কাজটা শেষ হলো, এখন ভাবছি গাছগুলোতে একটু ওষুধ দিয়ে দিব। আমি পানির সঙ্গে কিছুটা বেকিং সোডা আর নিম অয়েল মিক্স করে নিয়েছি। ঘরের ভেতর তো কোনো স্ট্রং ওষুধ দেওয়া ঠিক হবে না। তবে আমি সামারে বাইরেও সেটাই দিই, কারণ ওষুধ দেওয়ার সময় তো ব্রিদিং হয়, আমি চাই না আমার নাকে মুখে সে ওষুধটা গিয়ে পড়ুক। তাছাড়া এই নিম অয়েল আর বেকিং সোডা আর সঙ্গে একটুখানি অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ দিয়ে এটা তৈরি করলে বেশ ভালো হয়। এই তিনটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি সবসময় পেস্টিসাইড তৈরি করি। এগুলো আমি ফুল গাছও দিই এবং ভেজিটেবল গার্ডেনেও দিই। আর লিভিং রুমের মধ্যে গাছগুলো তো যদি পোকা ধরে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। একটাতে পোকা হলে সবগুলোতে ছড়িয়ে পড়ে। আর ইনডোরে আমি দেখেছি প্রায় কেমন যেন স্টিকি সাদা সাদা একটা পোকা হয়, সেটা গাছের পাতাগুলোকে চুষে খেয়ে নেয়। সেজন্য আমি প্রায় প্রতি সপ্তাহেই এই স্প্রেটা করি এখানে, যেন কোনোভাবেই যেন পোকা না হয়। তো ওষুধ দেওয়া হয়ে গেছে, এখন গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। শীতকাল তো ঘরে হিট থাকে, সেজন্য গাছগুলো খুব শুকিয়ে যায় তাড়াতাড়ি। এমনিতে গরমের সময় আমি 7 দিনে 1 দিন পানি দিলেই চলে, কিন্তু শীতকালে আমাকে 2 দিন পর পর দিতে হয়। যাক, কাজটা শেষ করে ফেললাম। এখন ফ্লোরটা ক্লিন করে তারপর অন্য কাজে যাব। ছুটির দিনে আমার কাজের কোনো অভাব হয় না। উইকডেতে সব কাজ ফেলে রাখি আলসেমি করে যে ছুটি হলে করব। পরে দেখা যায় যে ছুটির দিনে একটুখানি বিশ্রাম করার সময় পাইনি। সে যাই হোক, একটা কাজ যে শেষ হলো তাই ভালো লাগছে। চলে এলাম লন্ড্রি করতে। আজ কোনো বড় লন্ড্রি করব না, ছোটটা করব। ছোটোখাটো আন্ডারগার্মেন্টস, সক্স, এগুলো আমি এখানেই করি। আমি জানি না আপনাদের এরকম হয় কি না। আমি যখনই বড় লন্ড্রিতে মোজা দেই, কি করে যেন আমার সব সময় একটা মোজা হারিয়ে যায়। সব সময় এমন হয়, কোনোভাবেই আরেকটা মোজা খুঁজে পাই না। সেটার জন্য আমি এই ছোট লন্ড্রির ব্যবস্থা করেছি। শীতের দেশ তো সবসময় মোজা পরতেই হয়। তো এটা কেনার পর থেকে আমার এখন থেকে আর মোজা হারায় না। মোজার সঙ্গে আন্ডারগার্মেন্টসগুলো একসাথে করে আমি এখানেই ধুয়ে নিই। প্রথমে ভেবেছিলাম এই লন্ড্রিটা হয়তো কোনো কাজেরই না, কিন্তু এখন ইউজ করার পর দেখলাম যে এটা বেশ ভালো, বেশ স্পিড আছে এবং কাপড়ও পরিষ্কার হয়ে যায়। তবে এটা রাখার জন্য আমার একটুখানি সমস্যা হয়ে গেছে। তবে সিঙ্কের উপরে রাখলে আমি কিন্তু পানিটা বেশ সুন্দরভাবে ড্রেন করতে পারি, কোনো সমস্যা হয় না। পানিটাকে ড্রেন করতে সমস্যা হয় না, কিন্তু পানিটাকে নিতে একটুখানি সমস্যা হয়ে যায়। আমাকে বাকেটে করে তারপরে পানিটা ঢালতে হয় ভেতরে। লন্ড্রি বাকেট আর পানির লেভেলটা একটুখানি উপরে নিচে হয়ে গেছে, তো
সেজন্য আর পানিটা ওখানে দেয়া যায় না। বাংলাদেশের বাথরুমের মতো যদি আমি ফ্লোরে রাখতে পারতাম তাহলে আমি পানিটাকে নিতেও পারতাম, আবার ড্রেনও করতে পারতাম, সুবিধা হতো। কিন্তু এখানে তো আর সেই সুবিধাটা নেই। আবার যদি বাথটাবের মধ্যে করি সেখানে আবার আউটলেটটা পাই না। তো আমার জন্য এভাবেই সুবিধা হয়েছে। বাইরে বাইরে বাকেটে করে ফ্রেশ পানি দিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়েছি। কাপড়গুলোকে চেপে নেওয়ারও একটা সাইকেল আছে এটাতে, কিন্তু আমি সেটা আর ইউজ করি না। এগুলো ধোয়ার পর আমি হাতেই চেপে নিই। অল্প কয়েকটা কাপড়, তাতে তেমন কষ্ট হয় না। আপনাদের যদি ছোট বাচ্চা থাকে ঘরে তাহলে কিন্তু এরকম একটা কিনে নিতে পারেন। দামের দিক থেকে কিন্তু খুবই ভালো। হ্যাঁ, বাচ্চাদের কাপড় ধোয়ার জন্য খুব ভালো হবে এটা। এটাতে টাইমার সেট করা যায়, আপনারা টাইমার দিয়ে ঘরের অন্য সব কাজও করে নিতে পারবেন। যাই হোক, আমার কাপড় ধোয়া হয়ে গেছে। এগুলোকে এখন আর ড্রায়ারে দেব না, ঘরের ভেতরেই ঝুলিয়ে দেব। ঘরে হিট থাকে তো শুকিয়ে যায়। তাছাড়া আমার ড্রায়ারটা অনেক বড়, এই অল্প কয়েকটা কাপড় ড্রায়ারে দেওয়ার কোনো মানেই হয় না। ঘরের হিটে এমনিতেই শুকিয়ে যাবে। সব কাজ শেষ করে চলে এলাম কিচেনে। আমার মেয়ে পাস্তা খেতে খুব ভালোবাসে, ওর জন্য এখন পাস্তা বানাবো। তো ভাবছি পাস্তা বানানোর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যদিও এক একজনের রেসিপি এক এক রকম। পাস্তা তো হলো ইটালিয়ানদের খাবার, ওরা বানায় একরকম করে, ওদের স্পাইস অন্যরকম, রান্নার স্টাইল অন্যরকম। আবার আমেরিকানরা যখন খায়, আমেরিকানরা বানায় ওদের স্টাইল নিয়ে। আবার বাংলাদেশে গিয়ে খেয়েছি পাস্তা, তখন দেখেছি ওরা বানায় ওদের স্টাইলে, একটুখানি স্পাইসি করে। আসলে আমি দেখলাম যে পাস্তা বানানোর নিজস্ব কোনো রেসিপি নাই, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবেই খাবেন। আপনাকে যে সেজন্য ইটালিয়ানদের ফলো করতে হবে তেমন কোনো কথা নেই। ওদের স্পাইস ওদের ভালো লাগে, আমাদের স্পাইস আমাদের ভালো লাগে। আর পাস্তার মেইন ইনগ্রেডিয়েন্টস হলো পাস্তা আর টমেটো সস। এই দুটোকে ঠিক রেখে আর আপনি যা খুশি দিতে পারেন। তো আমি বানাচ্ছি আমার মেয়ে যেভাবে লাইক করে। আমি এখানে এয়ার ফ্রায়ারে কিছু চিকেন নাগেট কুক করে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে বাইট সাইজ করে কেটে নিয়েছি। পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এখন ড্রেন করে নিচ্ছি। আর এদিকে ব্রকোলি আর ক্যারট স্টিম হতেই দিয়েছিলাম, সেটাও স্টিম হয়ে গেছে, সেটাকে তুলে নিচ্ছি। এগুলোকে একটু কেটে ছোট করে বাইট সাইজ করে নিচ্ছি। এবার প্যানে একটু বাটার দিয়েছি। এরপর দিয়ে দিলাম পাস্তাগুলো। পাস্তাগুলো একটু নেড়ে চেড়ে সবজিটা দিয়ে দিলাম। এর সঙ্গে চিকেনটাও মিক্স করে নিলাম। আসলে আগে থেকে তো সব রান্না করা, এখন শুধু মিক্স করা। এরপর মিশিয়ে দিলাম মজজারেলা চিজ। সব মিশিয়ে এবার দিচ্ছি টমেটো সস, যেটা না দিলে পাস্তাই হবে না।
এই তো হয়ে গেল আমার মেয়ের ওয়ার্ল্ডস বেস্ট পাস্তা। আমি আবার পাস্তা টাস্তা খুব একটা খাই না, আমার কাছে ভাতই ভালো লাগে। কিন্তু আমার মেয়ে পাস্তা পছন্দ করে ভাতের উপরে। ও ভাত না খেয়ে পাস্তা খাবে, তাতেই সে খুশি। সে যাই হোক, এক একজনের ফেভারিট খাবার এক এক রকম, এটা হতেই পারে। আমার পাস্তা রান্না হয়ে গেল। আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আমি জানি আপনারা সবাই একটু স্পাইসি পছন্দ করেন, সেটা অবশ্যই সবার টেস্টের উপর। আমার মেয়ে যেহেতু লাইক করে পাস্তা, সেই জন্য আমি সব সময় কিছু পাস্তা সিদ্ধ করে আগে থেকেই রেখে দিই। টমেটো সস আর চিজটা তো সবসময় ঘরে রাখি, আর সেই সঙ্গে যা কিছু থাকে যেমন ভেজিটেবল বা চিকেন, ওগুলো সঙ্গে মিশিয়ে দিই। আজ আর কোনো কাজ করছি না, এখন বিশ্রাম করব। ভিডিওটা আর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।